ওয়েলকাম টু আইডুলার্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এনইপি 2020 বিএ ব্যাচেলর অফ আর্টস। ঠিক আছে, তো সেখানে যারা এডুকেশন নিয়ে মেজর অথবা মাইনর কোর্স করছো তাদের জন্য এই ভিডিওটি। ঠিক আছে, তো দেখো সেমিস্টার 1 যারা, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটি। সেমিস্টার 1 মেজরের সিলেবাস দেখতে পাচ্ছ, তো সেখানে কি আছে, যেটা প্রথম আছে ইডিসি এমজি মেজরের 1 এডুকেশনাল ফিলোসফি। এই ইউনিটের, ঠিক আছে, এই ইউনিটের প্রথম মডিউল যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ইউনিটের প্রথম মডিউলটা কি রয়েছে, মডিউল 1-এ মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন। তার মধ্যে কী কী পড়তে হবে, এডুকেশনের মিনিং, ঠিক আছে, মিনিং, নেচার অ্যান্ড ফাংশন, ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন, এডুকেশন অ্যাজ এ প্রসেস, প্রোডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন। এইটুকু বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটা রয়েছে। এছাড়াও যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, যাদের এডুকেশন সবসময় এডুকেশনকে ভালো লাগে, ঠিক আছে, তাদেরও কিন্তু এই বিষয়টা জানা প্রয়োজন। তো অবশ্যই যাদের মেজর সাবজেক্ট বা মাইনর সকলেরই কাজে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং নোট ডাউন কিন্তু করে নিতে পারো। তো চলো, তো প্রথমেই বলবো যে এই এডুকেশন শব্দটির, ঠিক আছে, মিনিং অ্যান্ড কি, কোথা থেকে এসেছে, তার ব্যুৎপত্তিগত অর্থটা কি, ঠিক আছে। তো মেনলি যদি এডুকেশন শব্দটির কথাটা বলি, তাহলে এডুকেশন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। দেখো অনেকগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। এডুকেয়ার, এডুসেয়ার, এডুকেটাম, এডুকো, এডুকেটাস, এডুকেশন, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব কি এডুকেশন কি ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, আর এগুলো সবগুলো ল্যাটিন ওয়ার্ডের ট্রাম, ঠিক আছে। তো আমরা জেনে নেব যে প্রত্যেকটা যে এই ট্রামগুলো রয়েছে এগুলোর মানে কী, ঠিক আছে। এখানে যে এনটা দেখতে পাচ্ছ, সেখানে এনটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে। তো দেখো এডুকেয়ার মানে কি, এডুকেয়ার মানে হচ্ছে এই এডুকেশন, এই ওয়ার্ডটা এডুকেয়ার থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার, ঠিক আছে। এর অর্থ হলো প্রতিপালন করা, পরিচর্যা করা, ঠিক আছে। তো শিক্ষার্থীকে কী করতে হবে, পরিচর্যা করতে হবে, প্রতিপালন করতে হবে শিশুর ন্যায়, ঠিক আছে। টু নারিশ, টু ব্রিং আপ, ঠিক আছে। নেক্সট দেখো এডুসেয়ার। এডুসেয়ারটা কি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড। তো এই ওয়ার্ডের মানে হচ্ছে নির্দেশনা দেওয়া, বা নিষ্কাশন করা, ঠিক আছে। তো একটা শিশুর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে কী আছে সেগুলো কি বের করে নিয়ে আসা, নিষ্কাশন করা, মানে টু লেড আউট বা টু ড্র আউট, ঠিক আছে। তো এডুসের মানে হচ্ছে টু লেড আউট বা টু ড্র আউট, মানে নির্দেশনা দান দেওয়া বা নিষ্কাশন করা, ঠিক আছে। তারপরে দেখো এডুকেটাম। এডুকেটাম এটিও ল্যাটিন শব্দ। এর অর্থ হচ্ছে শিক্ষাদানের কাজ। কি, একটা শিশুকে তো বের করে নিয়ে আসতে হবে তার ভিতরের বিষয়গুলো, তো কিসের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে। তো শিক্ষাদানের কাজ, এর মানে হচ্ছে কি শিক্ষাদানের কাজ। তো এটা কি অ্যাক্ট টু টিচিং ট্রেনিং। তো এডুকেটাম কথাটার অর্থ হচ্ছে অ্যাক্ট টু টিচিং ট্রেনিং, ঠিক আছে। নেক্সট দেখো এডুকো। এটু একটি ল্যাটিন ওয়ার্ড। এর অর্থ হচ্ছে বাইরে নিয়ে আসা, একই রকম কিন্তু, ঠিক আছে। যা আগেরটা বললাম নিষ্কাশন করা, মানে মানেগুলো প্রায় সেমই, কিন্তু যে মেন এডুকেয়ার, এডুসেয়ার, এডুকেটাম, এই তিনটের মানেই শুধু আলাদা আলাদা। বাট এই যে এগুলো এডুকো, এডুকেটাস, তারপরে তারপরে এডুকেটিও, ঠিক আছে, এগুলো কিন্তু সব প্রায় একই রকম মানে। এই তিনটে মেনলি, ঠিক আছে, এডুকেয়ার, এডুসেয়ার আর এডুকেটাম, এই মেনলি এই তিনটে কিন্তু আলোচনার বিষয়। এডুকেয়ার হচ্ছে প্রতিপালন করা বা লালন পালন করা, এডুসেয়ার মানে হচ্ছে নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা, আর এডুকেটাম কথার অর্থ হলো কি বললাম, শিক্ষাদানের কাজ, ঠিক আছে। আর বাদ বাকি এই তিনটেই কিন্তু প্রায় একই রকম, ঠিক আছে। এডুকো হচ্ছে কি বাইরে নিয়ে আসা বলা হলো, এটা এডুকো তাহলে কার সঙ্গে লিঙ্ক আছে, এডুকো হচ্ছে এডুসেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক আছে, এডুসেয়ারের সাথে, ঠিক আছে। আর বাদ বাকি এডুকেটার্স, এডুকেটিভ, এগুলো কি, এটা হচ্ছে এডুকেয়ারের সাথে এদের লিঙ্ক আছে এ দুটোর, ঠিক আছে। এই দুটোর মানে হচ্ছে তোমার লালন পালন করা, প্রতিপালন করা, ঠিক আছে। তো মেনলি মনে রাখবে কেয়ার হলো মানে প্রতিপালন করা বা পরিচর্যা করা, এডুসেয়ার নির্দেশ দেওয়া, আর এডুকেটাম হচ্ছে শিক্ষাদানের কাজ, মানে একটা শিশুর ভিতরে যাবতীয় যা কিছু আর তাকে কী হবে ছোটো থেকে লালন পালন করে, ঠিক আছে, তারপর তাকে পরামর্শ নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে তার ভেতর থেকে সব কিছু বের করে নিয়ে আসতে হবে, এবং কি সেটা কার মধ্য দিয়ে, শিক্ষাদানের মধ্য দিয়ে, ঠিক আছে। শিক্ষাদান না করলে তার ভেতর থেকে কী আছে না আছে বের করবো কী করে, এই হচ্ছে ব্যাপার। তো বোঝা গেল, না বুঝলে আবার রিপিট করে শুনতে পারো, আর যদি প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।
তাহলে বুঝতে পেরেছো, এডুকেশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার, এডুসেয়ার, এডুকেটাম এগুলো ওয়ার্ড থেকে কিন্তু এসেছে। ঠিক আছে, তো নেক্সট চলো আরেকটা জিনিস বলে দিই যে এডুকেশন শব্দটির বাংলা অর্থ হচ্ছে শিক্ষা। ঠিক আছে, সেই শিক্ষা শব্দটি এসেছে সংস্কৃত সাজ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। আর এই বিদ্যার মানে শিক্ষা রয়েছে কিনা, তো শিক্ষারই আবার সমার্থক অর্থ হচ্ছে কি বিদ্যা। ঠিক আছে, সমার্থক অর্থ, সেই বিদ্যা শব্দটিও আবার সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জ্ঞান আহরণ করা। তাহলে কি বললাম, শিক্ষা শব্দটি সাজ ধাতু থেকে এসেছে, যার অর্থ হচ্ছে বিদ্যা অর্জন করা। আর শিক্ষার সঙ্গে রিলেট হচ্ছে কি বিদ্যা শব্দটি, এই বিদ্যা শব্দটি এসেছে সংস্কৃত বিদ শব্দ থেকে বা বিদ ধাতু থেকে। ঠিক আছে, যার অর্থ হচ্ছে জ্ঞান আহরণ করা। এরপর কি ডেফিনেশন অফ এডুকেশন, এগুলো দেওয়া হয়নি। ঠিক আছে, তোমরা যদি চাও তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেওয়া হবে, কিন্তু অবশ্যই তোমরা কয়েকজনের ঠিক আছে ডেফিনেশন পড়ে নেবে। যেমন স্বামী বিবেকানন্দর মতে শিক্ষা কী, অরবিন্দের মতে কী, গান্ধীজির মতে কী। ঠিক আছে, তারপরে গীতায় কি বলা হয়েছে, শঙ্করাচার্যের মতে শিক্ষা কী, ফ্রয়েবেলের মতে শিক্ষা কী, রুশোর মতে শিক্ষা কী, জন ডিউর মতে শিক্ষা কী, এই কয়টা তোমরা দেখে নেবে। যেমন বিবেকানন্দের মতে শিক্ষা কী সেটা তোমরা সকলে জানো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ কি, মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। ভগবদ্গীতায় বলা হয়েছে, কি বলা হয়েছে শিক্ষা সম্পর্কে, বলা হয়েছে নাথিং ইজ মোর পিউরিফাইং, নাথিং ইজ মোর পিউরিফাইং অন আর্থ দ্যান নলেজ। মানে এই পৃথিবীতে জ্ঞানের চেয়ে শুদ্ধ, জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু হতে পারে না। ঠিক আছে, আবার শঙ্করাচার্য বলেছেন, শঙ্করাচার্যের মতো শিক্ষা হলো এডুকেশন ইজ দ্য রিয়েলাইজেশন অফ দ্য সেলফ অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ মোক্ষা। অর্থাৎ আত্মজ্ঞান, আত্মোপলব্ধি। ঠিক আছে, আত্মজ্ঞান আত্মোপলব্ধির মধ্যেই বা মাধ্যমেই মোক্ষ লাভ হলো শিক্ষা। যা শঙ্করাচার্য কিন্তু খুব ভালো কথা বলেছিলেন যে আত্মজ্ঞানের মাধ্যমেই কিন্তু মোক্ষ লাভ হলো কি, এটা শিক্ষা। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মোক্ষ লাভ কী করে অর্জন করবে, আত্মজ্ঞান কী করে লাভ করবে, আত্মজ্ঞান তখনই লাভ হবে যখন তার মধ্যে শিক্ষার আলো প্রকাশ পাবে। ঠিক আছে, যখন তোমাদের মধ্যে শিক্ষার আলো কিন্তু প্রকাশ পাবে তখনই তোমরা কি নিজেকে বুঝতে পারবে, চিনতে পারবে, এবং নিজেকে যখনই বুঝতে পারবে তখনই তোমার মধ্যে কি সেই জ্ঞানটা কী হবে, জাগ্রত হবে। আত্মজ্ঞান, নিজেকে বুঝতে পারবে, নিজেকে বোঝাই সবথেকে কিন্তু বড় ব্যাপার। ঠিক আছে, তো এই জিনিসগুলো মনে রাখবে যে নিজেকে আগে বোঝো। আমি মেনলি বলি আর কি সকলকে যে নিজেকে আগে চিনতে হবে, নিজের আত্মজ্ঞান, নিজেকে সম্পর্কে আগে জানো। নিজেকে না জানলে অপরকে কিন্তু জানা যায় না। তো নিজেকে অবশ্যই জানতে হবে এবং যতটা পারা যায়, ঠিক আছে, মোক্ষ লাভের উদ্দেশ্যে কিন্তু শিক্ষা গ্রহণ করাটা প্রয়োজন, কারণ জীবনের লক্ষ্যই হচ্ছে কিন্তু মোক্ষ অর্জন। জাস্ট আমি বললাম একটু। ঠিক আছে, এবার দেখো গান্ধীজির মতে, গান্ধীজি কি বলেছিলেন, ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশই হচ্ছে কি শিক্ষা। ব্যক্তির যে দেহ মন আত্মা রয়েছে সেগুলোর যে সুষম বিকাশ কিন্তু সেটাই কি শিক্ষা, এটা গান্ধীজি বলেছিলেন। ঠিক আছে, এবার জন ডিউই কি বলেছেন, জন ডিউ বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। জন ডিউ কি বলেছেন, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা অবশ্য দেখে নেবে। এবার ধরো এই যে এতগুলো সংজ্ঞা আমি বললাম সেগুলো তো সকলে যদি মনে না থাকে, ঠিক আছে, ধরো শুধু সংজ্ঞা তোমাকে এমনি সংজ্ঞা না দিয়ে বললো যে শিক্ষা কি, তুমি শিক্ষাটা কি তোমাকে একটু বলতে বললো, তোমার নিজের মতে তুমি কি বলবে, তুমি বলতে পারো যে শিক্ষা হলো শিশুর সকল দিকের, শিক্ষা হলো কি শিশুর সকল দিকের বিকাশ সাধনের প্রক্রিয়া। কেমন, যেমন শিক্ষার মধ্য দিয়ে শিশু দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, ঠিক আছে, সমস্ত রকমই কিন্তু বিকাশ হয়। ঠিক আছে, তো আমরা সাধারণত বলতে পারি শিক্ষা হলো শিশুর কি সকল বা সার্বিক বিকাশ সাধনের প্রক্রিয়া। ঠিক আছে, এবার দেখো ন্যারো মিনিং অফ এডুকেশন, শিক্ষার সংকীর্ণ অর্থ কী। ঠিক আছে, তো শিক্ষার সংকীর্ণ অর্থে কী বলা হয়, সংকীর্ণ মানে যেখানে তোমরা শুধুমাত্র ডিগ্রি অর্জন, পরীক্ষাকে মানে পরীক্ষা থাকবে, যেখানে জ্ঞান বৃদ্ধি হবে মানে শিশুর, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সংকীর্ণ অর্থে। তো সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝায়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে কিছু পুঁথিগত বিদ্যা অর্জন, ঠিক আছে, কিছু কি জ্ঞান অর্জন, কিছু কৌশল অর্জন, এ সামান্য কিছু, ঠিক আছে, এগুলোকে বলে সংকীর্ণ অর্থে শিক্ষা।
মানে সংকীর্ণ অর্থে শিক্ষা কী হয়, শিক্ষক বা পুস্তক হলো কি জ্ঞানের ভাণ্ডার। সেখানে আমরা কি বই থেকে কিছু আমরা যখন শিখছি, শিক্ষক মহাশয়ের কাছে কিছু শিখছি, শেখার পর ঠিক আছে যে আমাদের জ্ঞান ভাণ্ডারটা সম্পূর্ণ হচ্ছে, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা। ঠিক আছে, তো শিক্ষক আর পুস্তক কিন্তু সেখানে জ্ঞানের উৎস থাকছে। ঠিক আছে, সেই উৎস থেকে কিন্তু আমাদেরকে নলের মাধ্যমে কিন্তু সেই শিক্ষাটা আমাদের মনটাকে কি করছে, শূন্য মনকে ভরে তুলছে সেই জ্ঞান দিয়ে। এটা কিন্তু একটা মনে রাখবে বিষয়টা, একটা কি পাইপলাইন থিওরি আছে, একটা কনসেপ্ট, যে যেখানে কি হয় শিক্ষক বা পুস্তক সেখানে জ্ঞানের উৎস থাকে, আর সেই উৎস থেকে যখন নলের মাধ্যমে জ্ঞানের প্রবাহ দ্বারা শিশুর শূন্য মনে ভরে ওঠে, সেই ধারণায় কিন্তু পাইপলাইন থিওরি। মানে শিক্ষকের কাছ থেকে নলের মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীদের শূন্য মনটা জ্ঞানে কি ভরে উঠছে। ঠিক আছে, তো সংকীর্ণ অর্থে শিক্ষা হলো সেটা যেটা শিক্ষার্থীর জ্ঞান অর্জনে সাহায্য করে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাধারণ অর্থে সংকীর্ণ অর্থে কি শিক্ষা হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় থেকে কিছু পুঁথিগত এবং বৃত্তিগত জ্ঞান ও কৌশল আয়ত্তের মাধ্যমে ডিগ্রি ও ডিপ্লোমা অর্জন করা, এটুকু কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা। তো আমি যে বিষয়গুলো বললাম তোমরা কিন্তু বুঝে লিখে নিতে পারো। ঠিক আছে, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। এবার দেখো, যদি আমরা সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি জানতে পারি, তাহলে কিন্তু কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, তাই তো। তো সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি কী কী? পুঁথিকেন্দ্রিক জ্ঞান অর্জন, একমুখী প্রক্রিয়া, শিক্ষক কেন্দ্রিকতা, অপরিবর্তনীয়, ডিগ্রি অর্জন আর পরীক্ষা কেন্দ্রিক। এবার পুঁথিকেন্দ্রিক জ্ঞান অর্জন মানে কি? পুঁথিকেন্দ্রিক জ্ঞান অর্জন হলো যে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে কী করা হচ্ছে, কিছু সিলেবাস, কিছু কারিকুলাম কি একবারে সিলেক্ট করে দেওয়া হচ্ছে যে এগুলো পড়ে কিন্তু তোমাদের কি হবে, এই কোর্সটা কমপ্লিট হবে। ঠিক আছে, তো সেটা কি হয়েছে, পুঁথিকেন্দ্রিক। তারপরে একমুখী, কি একমুখী প্রক্রিয়া কেন? কারণ এখানে শিক্ষার্থী কি হয় শুধু শ্রোতা, শিক্ষক কি করেন, তিনি হচ্ছেন কি দাতা। আর শিক্ষার্থী গ্রহিতা, দাতা গ্রহিতা সম্পর্ক এখানে। কিন্তু শিক্ষক কি হচ্ছে, শিক্ষক শুধু বলছেন, হ্যাঁ বক্তা আর কি, শিক্ষক বক্তা আর হচ্ছে শিক্ষার্থী শ্রোতা। যেহেতু শিক্ষক বলছেন আর মানে শিক্ষার্থী যিনি যে শ্রোতা আর কি, সে কী করছে, নীরব থাকছেন, তার জন্য এটা একমুখী প্রক্রিয়া, মানে একদিক থেকেই তো বলা হচ্ছে। ঠিক আছে, যে শিক্ষক কেন্দ্রিকতা। শিক্ষক কেন্দ্রিকতা কেন? যেহেতু শিক্ষকই বলছেন, যেটা একমুখী প্রক্রিয়া বলা হলো, যে শিক্ষক যেহেতু বলছেন আর শিক্ষার্থী শুনছেন আর শিক্ষকই সেখানে কার্যকরী ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কি শিক্ষক কেন্দ্রিকতা। অপরিবর্তনীয় কেন? কারণ সংকীর্ণ অর্থে শিক্ষা যেহেতু একটা সিলেবাস ওরিয়েন্টেড হচ্ছে, এবং কি একটা কোর্স চলাকালীন সেটা তখনই চেঞ্জ করা যায় না, পরবর্তীতে প্রবলেম হলে চেঞ্জ করা যায়, কিন্তু কি সেই মুহূর্তে সেই 3 বছরে হোক 2 বছরের কোর্স হোক, সেটা কি চেঞ্জ কিন্তু সঙ্গে সঙ্গে করা হয় না, যে একটা পরীক্ষা হলো সঙ্গে সঙ্গে চেঞ্জ করলো তেমনটা হয় না, তাই এটা কি অপরিবর্তনীয়। ঠিক আছে, কারণ পরিবর্তনশীল সমাজ যে পরিস্থিতি রয়েছে সেটার সঙ্গতি রেখে কিন্তু সবসময় সংকীর্ণ অর্থে শিক্ষা পরিবর্তন ঘটায় না। ঠিক আছে, ডিগ্রি অর্জন, অবশ্যই সংকীর্ণ অর্থে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি ডিগ্রি অর্জন। ঠিক আছে, তোমরা কি যারা এখন বিএ ফার্স্ট সেমে পড়ছো, তোমরা কি করবে, যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা গ্র্যাজুয়েট হয়ে যাবে আর কি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গ্র্যাজুয়েট হয়ে যাবে, তো তোমাদের এই ডিগ্রিটা অর্জন হবে, তারপরে কেউ মাস্টার্স করবে। ঠিক আছে, তো এগুলো কী হচ্ছে তোমার ডিগ্রি অর্জন। তারপরে কি পরীক্ষা কেন্দ্রিক, অবশ্যই, কারণ তোমরা যে এগুলো পড়বে, ঠিক আছে, পড়ে কী করে পরীক্ষা দেবে, তো অবশ্যই এটাও কিন্তু একটা সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে, যে আমি যে এখন এটা ক্লাস করাচ্ছি, তোমরা একটা দেখছো, দেখে নিয়ে তোমরা পরীক্ষা দেবে বা তোমাদের জ্ঞান অর্জন হবে, সেটা কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষার মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, তো পরীক্ষা কেন্দ্রিক কেন? কারণ সংকীর্ণ অর্থে শিক্ষা মূলত পরীক্ষা কেন্দ্রিক, যেমন বিদ্যালয় কলেজে কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তোমরা তো পরীক্ষা দেবে, তো অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। ঠিক আছে, এবার নেক্সট দেখো, বর্ডার অর ওয়াইডার মিনিং অফ এডুকেশন, ব্যাপক অর্থে শিক্ষা কি? তো মনে রাখবে যে এখন যে আধুনিক শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা, মানে ওয়াইডার। ব্যাপক অর্থে শিক্ষা হলেও এমন একটি বিষয় যেটা কি সমাজের জীবনধারার সঙ্গে কি হচ্ছে, সম্পর্কযুক্ত, সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, প্রাকৃতিক বিষয়গুলো, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, এগুলোর প্রভাবে কি হচ্ছে, সামগ্রিক প্রভাবের দ্বারা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ যে ঘটছে, সেটা হচ্ছে শিক্ষার ব্যাপক অর্থ। ঠিক আছে, তো আমরা বলতে পারি কি, সাধারণ অর্থে বলতে পারি যে ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা জীবনব্যাপী চলতে থাকে। ঠিক আছে, এবং প্রায় প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা তার বিকাশ ঘটে। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ক্রিয়াশীল। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা জীবনব্যাপী কি চলতে থাকে। ঠিক আছে, এটা জন্ম থেকে আমৃত্যু চলতে থাকে যে শিক্ষাটা, সেটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। তো এবার বৈশিষ্ট্যগুলো পড়লে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো চলো এ দেখো, ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি? জীবনব্যাপী প্রক্রিয়া, ক্রমবিকাশ প্রক্রিয়া, শিক্ষার্থী কেন্দ্রিক, পরিবর্তনীয়, আচরণের পরিবর্তন, সমস্যা সমাধানের প্রক্রিয়া, মূল্যবোধের শিক্ষা। এ দেখো তোমরা যারা মানে পড়তে অসুবিধা হয়, দেখো পয়েন্ট আকারে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, পয়েন্টগুলো জাস্ট মুখস্থ করবে, তার ভিতরে পয়েন্টে যা বলা হচ্ছে না সেটাই কিন্তু বিষয়টা অটোমেটিক্যালি তোমাদের মাথায় চলে আসবে। জীবনব্যাপী প্রক্রিয়া মানে কি? ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হলো কি এটি জীবনব্যাপী প্রক্রিয়া, মানে জন্ম থেকে আমৃত্যু চলে। ক্রমবিকাশ প্রক্রিয়া, ঠিক আছে, ক্রমবিকাশ কেন? কারণ শিক্ষা হচ্ছে কি ক্রমবিকাশ এর জন্য বলা হয়েছে ব্যাপক অর্থে, কারণ শিশু কি হচ্ছে, শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করে। কারণ ছোট একটা শিশু যার 5-6 বছর, সে ক্লাস 1-এ পড়বে, তা না পড়ে সে তো তখন মাধ্যমিক দেবে না। তাহলে কেন? সে ধাপে ধাপে কিন্তু শিখছে। ঠিক আছে, তাই কিন্তু এটা ক্রমবিকাশের প্রক্রিয়া। যেমন তোমাদের এখন কি 18+, যারা বিএ ফার্স্ট সেমে ভর্তি হয়েছো, তোমাদের কি তোমরা প্রথমেই তো যখন 5-6 বছর ছিল তখন তো তোমরা গ্র্যাজুয়েশনে মানে গ্র্যাজুয়েট হওয়ার জন্য ভর্তি হওনি, গ্র্যাজুয়েশন করবে ভেবেছো কি? তখন ভাবোনি তো, কি ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে। তাই কিন্তু বলা যায় ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি ক্রমবিকাশের প্রক্রিয়া। অবশ্যই ব্যাপক অর্থে শিক্ষার মূল বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। কেন? কারণ ব্যাপক অর্থে শিক্ষা কিন্তু শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর প্রবণতা, শিক্ষার্থীর আগ্রহ, ঠিক আছে, এই সব কিছুকে প্রাধান্য দিয়ে কিন্তু মানে গড়ে তোলা হচ্ছে। ঠিক আছে, তো শিক্ষা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক ব্যাপক অর্থে শিক্ষা। পরিবর্তনীয়, হ্যাঁ, সমাজ, পরিবেশ, পরিস্থিতি, সময় যেমন পরিবর্তনশীল, আর ব্যাপক অর্থে শিক্ষা কি তার সঙ্গে তাল মিলিয়ে কি হয়, পরিবর্তন হয়। ঠিক আছে, তো ব্যাপক অর্থে শিক্ষার অবশ্যই বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনীয়। আচরণের পরিবর্তন, ব্যাপক অর্থে শিক্ষার একটি মূল মানে বৈশিষ্ট্য হচ্ছে আচরণ পরিবর্তন। সেটা কেমন? যে সমাজ তো পরিবর্তনশীল, তাই নিজের অস্তিত্ব বজায় রাখতে মানুষ কি করছে, সবসময়ই পুরনো যে তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা ছিল সেগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, আর নতুন আচরণ সে কী করছে, আয়ত্ত করছে। ঠিক আছে, তাই ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে কি আচরণের পরিবর্তন। তারপর নেক্সট দেখো, সমস্যা সমাধানের প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষায় কি হচ্ছে, শিশু তার কর্ম, তার কাজের মাধ্যমে কিন্তু শিক্ষা গ্রহণের বা শিক্ষা লাভের কিন্তু সুযোগ পাচ্ছে। ঠিক আছে, তাই সে বাস্তব পরিস্থিতিতে, বাস্তব জীবনে যখন সে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন তার সেই শিক্ষা থেকে কি সেই সমাধানের পথ সে খুঁজে বের করছে। তাই আমরা বলতে পারি যে ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য কি সমস্যা সমাধানের প্রক্রিয়া। তারপর দেখো, মূল্যবোধের শিক্ষা। অবশ্যই মূল্যবোধ অর্জন কিন্তু সকলেরই একটা মানে বিশেষ দিক। সকলেরই কিন্তু যে শিক্ষাটা গ্রহণ করছে তাদের মধ্যে কিন্তু মূল্যবোধের বিকাশ ঘটানো অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই ব্যাপক অর্থে শিক্ষা শিশুর কি করে, শিশুর মধ্যে নৈতিকতা, ইথিক্স আর কি, ঠিক আছে, সহযোগিতা, তারপরে একজনের সঙ্গে একজনের কি সহমর্মিতা বোধ জাগ্রত, দেশের প্রতি দেশাত্মবোধ জাগ্রত, এগুলো বিকাশে এর দ্বারা কি হচ্ছে, মূল্যবোধের বিকাশ ঘটছে। যেটা কার দ্বারা হচ্ছে, ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষার দ্বারাই কিন্তু শিশুর মধ্যে কি হচ্ছে, এই সমস্ত মূল্যবোধের শিক্ষার বিকাশ ঘটানো কিন্তু সম্ভব হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই আমি মনে করি যে ব্যাপক অর্থে শিক্ষার আর সংকীর্ণ অর্থে শিক্ষা যে দুটো আলোচনা করা হলো, এবার তোমরা ডিফারেন্স করতে পারবে। তাই আমি পার্থক্য কিন্তু এই ভিডিও মানে ক্লাসে দিইনি। ঠিক আছে, কারণ এই বৈশিষ্ট্য পড়লে অটোমেটিকই এখানে 4-5টা পয়েন্ট, ওখানে 4-5টা পয়েন্ট কিন্তু রিলেট করে কিন্তু পার্থক্য লেখা যাবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তোমরা পার্থক্য করতে পারবে। কারণ কি কীভাবে করবে, এগুলোর পয়েন্টগুলো করলেই এখানে যেটা হয় সেটা ওখানে হয় না। যেমন জীবনব্যাপী প্রক্রিয়া, ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া, কিন্তু সংকীর্ণত শিক্ষা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। ব্যাপক অর্থে শিক্ষা ক্রমবিকাশের প্রক্রিয়া, সংকীর্ণত শিক্ষা কি ক্রমবিকাশের প্রক্রিয়া নয়। ঠিক আছে, আর ব্যাপক অর্থে শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক, আর সংকীর্ণত শিক্ষা কি শিক্ষক কেন্দ্রিক। ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনীয় আর সংকীর্ণত শিক্ষা অপরিবর্তনীয়, এইভাবে তো পার্থক্য হয়। তো অবশ্যই তোমরা করে নিতে পারবে। তো চলো নেক্সট একটা বিষয় প্রথমে বলতে হতো, ঠিক আছে, নেচার অফ এডুকেশন, এখন পরে বলছে, যাই হোক। তো নেচার অফ এডুকেশন, শিক্ষার প্রকৃতি কী? শিক্ষার প্রকৃতি হচ্ছে শিশুর বিকাশ প্রক্রিয়া, শিক্ষা ধারাবাহিক প্রক্রিয়া, ত্রিমেরু প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া, আচরণের পুনর্গঠন, জীবনব্যাপী প্রক্রিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এগুলো এখন সংক্ষেপে আলোচনা করব। শিক্ষা মানে শিশুর বিকাশ, ঠিক আছে, শিশুর কি বিকাশ প্রক্রিয়া। কেন? কারণ শিক্ষা হলো শিশুর বিকাশের প্রক্রিয়া। কেন বলা হয়েছে? কারণ শিক্ষা শিশুর সার্বিক, তার দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক, প্রাক্ষবিক,
তারপরে সব কিছুর কি বিকাশ ঘটায়, মূল্যবোধের বিকাশ ঘটায়, সব কিছুতে বিকাশ ঘটাচ্ছে কে? শিক্ষা। তাই বলতেই পারি বিকাশ প্রক্রিয়া। শিক্ষা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক ক্রমবিকাশ তো একটু আগে বলা হলো, ব্যাপক অর্থে শিক্ষার সঙ্গে কিন্তু মিল আছে, তাই কি না? কারণ শিক্ষা ধারাবাহিক কেন বলেছে? কারণ একটা স্টেপ বাই স্টেপ কিন্তু হচ্ছে, তাই তো, একটা স্টেপ বাই স্টেপ। কারণ একটু আগে বলা হলো যে ক্লাস 1 নিজে পড়ছে, সে তো ক্লাস 10টা পারবে না, সে তাকে ক্লাস 10 উঠলে সে পারবে সেগুলো। তো ধাপে ধাপে 5 বছর শিশুকে তো ক্লাস 10 উঠবে না, তো কি ধারাবাহিকভাবে কিন্তু চলছে, ঠিক আছে, 1 2 3 করে কিন্তু সে শিক্ষা গ্রহণ করছে। তবে দ্বিমেরু প্রক্রিয়া কেন? দ্বিমেরু প্রক্রিয়া বলতে এখানে শিক্ষার্থী আর শিক্ষকের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে যে আদান প্রদান, যে ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে, সেটা হচ্ছে কি দ্বিমেরু প্রক্রিয়া। দ্বিমেরু কোথায়? দ্বিমেরু মানে হচ্ছে যেখানে শিক্ষক থাকবেন, শিক্ষক থাকবে, আর হচ্ছে কি পরিবেশ বা বিদ্যালয়। পরিবেশ মানে হচ্ছে তোমার বিদ্যালয়। তো এই 3 জনের মধ্যে সম্পর্ক যেটা, সেটা হচ্ছে কি দ্বিমেরু প্রক্রিয়া। তো দ্বিমেরু প্রক্রিয়ার মাধ্যমে এই 3 জনের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে আদান প্রদান শিক্ষা সংক্রান্ত বিষয়, সেটা হচ্ছে দ্বিমেরু প্রক্রিয়া। আর বহুমুখী প্রক্রিয়া কি? শিক্ষা বহুমুখী প্রক্রিয়া কেন বলা হয়েছে? কারণ শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর, যেটা বললাম, মানসিক, প্রাক্ষবিক, দৈহিক, সামাজিক, আধ্যাত্মিক, নান্দনিক, নৈতিক মূল্য সব কিছুর কি বিকাশ করছে, তাই এটা বহুমুখী প্রক্রিয়া। তারপরে আচরণের পরিবর্তন বা পুনর্গঠন। এখন তোমরা বলতে পারো এটা তো শিক্ষণের মাধ্যমে তো আচরণের পুনর্গঠন হয়। অবশ্যই, কিন্তু শিক্ষণটা কোথায় হয়? শিক্ষার মধ্য দিয়েই, তাই তো। তো শিক্ষা মধ্য দিয়ে কী হচ্ছে? শিক্ষার বৈশিষ্ট্য প্রকৃতি হচ্ছে কি আচরণের পুনর্গঠন। কেন? যে পরিবর্তন, হ্যাঁ, যে এই সমাজে পরিবেশের শিশুকে কি তার আচরণ পুনর্গঠনে সাহায্য করে কে? শিক্ষা। তাই শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মধ্যে কি হয়, শিশুর আচরণের পরিবর্তন হয় বা আচরণের পুনর্গঠন সে করতে পারে। জীবনব্যাপী প্রক্রিয়া। অবশ্যই শিক্ষা শেষ নেই। শিক্ষা মানে আমরা যদি বলি যে আমার গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, আমার শিক্ষা শেষ, শিক্ষা কিন্তু শেষ হয় না, শিক্ষা কিন্তু চলতে থাকে, ঠিক আছে। তাই শিক্ষা কি জীবনব্যাপী প্রক্রিয়া। এবার দেখো স্কোপ অফ এডুকেশন, শিক্ষার পরিধি, ঠিক আছে। শিক্ষার পরিধি বলতে কি, শিক্ষার মধ্যে কি বিষয়গুলো রয়েছে, কোন কোন বিষয়গুলো শিক্ষার মধ্যে আসে, শিক্ষায় কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এর এরিয়া কতটা, হ্যাঁ, এটা হচ্ছে তার স্কোপ। যেমন শিক্ষা দর্শন, ফিলোসফি রয়েছে এডুকেশনের মধ্যে, শিক্ষা মনোবিদ্যা মানে সাইকোলজি রয়েছে, সমাজবিদ্যা যেমন সোশ্যোলজি রয়েছে, প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি, হিস্ট্রি, বিশেষধর্মী শিক্ষা, পরিবেশ শিক্ষা, শিক্ষামূলক পরিমাপ, মেজারমেন্ট, ইভ্যালুয়েশন সব কিন্তু এই শিক্ষার মধ্যেই রয়েছে। এবার শিক্ষা দর্শন বিষয়টা কি নিয়ে আলোচনা করা জানো তো? শিক্ষার লক্ষ্য কী হবে, শিক্ষার উদ্দেশ্য, বিষয়বস্তু কেমন হবে, হ্যাঁ, কোন দেশ কোন তোমার হচ্ছে শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করে, কোন উদ্দেশ্য নিয়ে আলোচনা করে, শিক্ষার লক্ষ্যটা মেনলি শিক্ষা দর্শন থেকে কিন্তু বোঝা যায়। শিক্ষা মনোবিদ্যা কেন যুক্ত হয়েছে? শিক্ষা মনোবিদ্যা হচ্ছে শিশুর সামর্থ্য, চাহিদা, প্রবণতা, হ্যাঁ, তার বুদ্ধি সব কিছু নিয়ে কিন্তু শিক্ষা মনোবিদ্যা বিষয়টা কিন্তু এডুকেশনের মধ্যে কী হয়েছে, যুক্ত হয়েছে। সমাজবিদ্যা, সমাজ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, যে সোশ্যাল গ্রুপগুলো রয়েছে, সব কিছু কিন্তু কি সমাজবিদ্যা রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু সকল বিষয় কিন্তু কি হচ্ছে শিক্ষার মধ্যে কিন্তু ইনক্লুড হয়েছে, ঠিক আছে। এডুকেশন, তার জন্য পরে বলবো যে আমরা বলি না এডুকেশন অ্যাজ এ ডিসিপ্লিন, ইন্টারডিসিপ্লিনারি কেন বলা হয়? যে সমস্ত দেখো পার্টগুলো কিন্তু সমস্ত বিষয়গুলো শিক্ষার মধ্যে, এডুকেশনের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। এই যে যদি সাইকোলজি শুধু হতো, এডুকেশন যে শিক্ষা মনোবিদ্যা মানে এডুকেশনাল সাইকোলজি না হয়ে যদি হতো শুধু সাইকোলজি, সেখানে তো এডুকেশন বিষয়গুলো থাকবে না। এডুকেশন কিন্তু একা নয়, সব যে এত এত আরও রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এডুকেশন তৈরি হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবে যে এই যে এডুকেশনের পরিধিগুলো কী কী যেগুলো, ঠিক আছে। যে প্রযুক্তিবিদ্যা কেন বলেছে? প্রযুক্তিবিদ্যার জন্যই, কারণ কি আধুনিক যে শিক্ষা ব্যবস্থা সেটা কি বিজ্ঞান আর প্রযুক্তির উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে শিক্ষাকে অনেক যদি আমরা বৈচিত্র্যপূর্ণ করতে চাই, সেটা করে তুলতে কে সাহায্য করবে? সেই শিক্ষা প্রযুক্তিবিদ্যা সাহায্য করবে, তাই তো। তারপরে কি শিক্ষার ইতিহাস, যদি আমরা বলি শিক্ষার ইতিহাসটা কেন যুক্ত হয়েছে? কারণ এটা বললাম কি জানতে, শিক্ষা মানে ইতিহাস বলে কি জানা যায়? ইতিহাস বললে শিক্ষার লক্ষ্য কেমন ছিল, পাঠ্যক্রম পদ্ধতি মানে পূর্বে কেমন ছিল, ঠিক আছে, এখন কিভাবে গড়ে তুললে ভালো হবে। পূর্বেরটা না জানলে কিন্তু পরেরটা আমরা ভালোভাবে তৈরি করতে পারি না। এবার দেখো যারা ডিসিপ্লিন হিসেবে মানে হিস্ট্রি পড়ে, ইতিহাস যদি পড়ে, যারা ইতিহাস পড়ে, ঠিক আছে, এবার যদি বলে ইতিহাস তো প্রয়োজনই না, যেটা ঘটে গেছে ঘটনা সেগুলো পড়ে আমাদের কি হবে, তাই তো। কিন্তু ইতিহাস বিষয়টা এই জন্য আমাদের মানে সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট বলছি আমি, যে অ্যাজ এ সাবজেক্ট আমি মানে হিস্ট্রি, এডুকেশন বলছি না, হিস্ট্রি কেন পড়বো যদি বলি, তো হিস্ট্রি এই জন্যই পড়তে হয়, মানে আমার যেটা মনে হয় কি যে
পূর্বে কি ঘটে গেছে, পূর্বে কেমন কাজ হয়েছে, সেগুলো যদি সেটাকে আমরা কি সমালোচনা না করতে পারি, সেগুলো কনক্লুশন না করতে পারি, তাহলে আমরা ফিউচারে কেমন কাজ করব সেটা কিন্তু বোঝা যাবে না। যে কেমন কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু কাজগুলো করা যায়, ঠিক আছে। তো তুমি যদি ভুল করো, এবার তুমি অতীতে কিছু ভুল করেছো, সেই ভুল থেকে তুমি শিক্ষা নিয়ে কী করবে, ভবিষ্যতে সঠিক পথে চলতে পারবে, সেই ভুলগুলো হবে না। এবার এর জন্য কিন্তু অতীতটা প্রয়োজন। অতীত থেকে আমরা পজিটিভ নেগেটিভ সব কিছু কিন্তু জানতে পারি, ঠিক আছে। যেগুলো পজিটিভ হবে, যেগুলো ইতিবাচক প্রভাব ফেলবে, সেগুলো সেটা গ্রহণ করতে হবে। যেগুলো নেগেটিভ সেগুলো বাদ দিয়ে পজিটিভ দিকগুলোকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এ হচ্ছে ব্যাপার। তো এই সবগুলো বিষয় কিন্তু কী হচ্ছে, শিক্ষার মধ্যে ইনক্লুড, ঠিক আছে। অ্যাজ এ সেই ডিসিপ্লিন হিসেবে কিন্তু এই হিস্ট্রিটা নেই, ঠিক আছে। হিস্ট্রির মধ্যে কী কী রয়েছে, বিভিন্ন কমিশনগুলো, বিভিন্ন ইগুলো, পলিসিগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু ইনক্লুড হয়েছে, ঠিক আছে। শিক্ষা সমাজ যেগুলো পলিসি টলিসি রয়েছে সেগুলোই, ঠিক আছে। তো এগুলো বেশি আমি ডিসকাস করছি না, এ পয়েন্ট ধরে ধরে করবে। আর যদি তোমাদের প্রয়োজন হয় যে স্কোপ লাগবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, নেক্সটে আলোচনা করা হবে, ঠিক আছে। ভিডিওটা নিশ্চয়ই বেশি বড় হয়ে যাবে। এবার নেক্সট দেখো, ফাংশনস অফ এডুকেশন, শিক্ষার কার্যাবলী। শিক্ষার তো কাজ রয়েছে কিছু, তাই তো। তো শিক্ষার কাজকে মেনলি তিনটে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, কি ব্যক্তির বিকাশ, সামাজিক বিকাশ আর জাতীয় বিকাশ। মানে ব্যক্তি নিজের কিছু বিকাশ ঘটবে, সমাজের কিছু বিকাশ ঘটানো শিক্ষার কাজ, ঠিক আছে। মানে ব্যক্তির কিছু বিকাশ ঘটানো শিক্ষার কাজ, তারপর সমাজের, তারপরে তো জাতীয় বিকাশ। সেটা কেমন করে দেখো, তুমি নিজেই এখন তুমি ধরো পড়াশোনা করছো, তোমরা পড়াশোনা করছো, তাহলে সেখানে শিক্ষার মধ্যে তোমাদের কি নিজের বিকাশ ঘটবে। তারপরে যখন তোমার নিজের বিকাশ ঘটলো, তখন তুমি কি করবে, সমাজের কিছু উন্নতি করবে, সমাজের বিকাশ ঘটাবে। শিক্ষা তো হাত পা নেই যে শিক্ষা নিজে নিজে ঘটাবে, শিক্ষা কি মানুষের মধ্যে দিয়ে ঘটাবে। আগে তোমার নিজের বিকাশ যদি ঘটে যায়, তখন তুমি কি করবে, সমাজের বিকাশ ঘটাবে। তারপরে কি সমাজে যখন বিকাশ হলো, তারপরে কি গোটা সমাজ মিলে কি করবে, জাতীয় বিকাশ ঘটাবে। কিন্তু শিক্ষাটা বিকাশ ঘটাচ্ছে, কিন্তু শিক্ষা কিন্তু হাত পা নেই, কার মধ্য দিয়ে, মানুষের মধ্য দিয়ে, ঠিক আছে। তো দেখো, ব্যক্তির বিকাশ কী কী করবে শিক্ষার কাজ, চরিত্র গঠন, জন্মগত ক্ষমতা, যে চরিত্র গঠন কি, শিশুর যে চরিত্র রয়েছে, ঠিক আছে, সেটা চরিত্র গঠন করা, চরিত্র তো সকলে রয়েছে, সেটা কিন্তু ভালো পরিপূর্ণভাবে গঠন করা তো কার কাজ, শিক্ষার কাজ। শিক্ষার মধ্য দিয়ে কিন্তু একজন ব্যক্তির পরিপূর্ণ সঠিক চরিত্র গঠন হয়, ঠিক আছে। একজন ব্যক্তির যেমন গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা কিন্তু শিক্ষার মধ্য দিয়ে কিন্তু কী হয়, তৈরি হয়, গঠিত হয়। জন্মগত ক্ষমতার বিকাশ, ঠিক আছে। প্রত্যেকটি শিশুই কিছু না কিছু ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, তো সেই ক্ষমতার বিকাশ ঘটায় কে, বিকাশ ঘটানো হচ্ছে শিক্ষার একটি কাজ, সে সমস্ত ক্ষমতার বিকাশ ঘটানো। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ, প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিত্ব রয়েছে, মানে পার্সোনালিটি রয়েছে, সেই পার্সোনালিটিকে পরিপূর্ণ বিকাশ ঘটানো কিন্তু কার কাজ, শিক্ষার কাজ। প্রাক্ষবিক বিকাশ ঘটানো শিক্ষার কাজ, আধ্যাত্মিক বিকাশ আর নতুন সৃষ্টিতে অনুপ্রেরণা হবে, এটা ভুল রয়েছে, অনুপ্রেরণা, ঠিক আছে। অনুপ্রেরণা হচ্ছে কার কাজ, শিক্ষার কাজ, ঠিক আছে। তুমি ধরো শিক্ষা গ্রহণ করলে, এবার সেখান থেকে তুমি কি করলে, একটা নতুন আইডিয়া পেলে, ঠিক আছে। সেই আইডিয়া থেকে তুমি কি নতুন একটা কিছু তৈরি করে ফেললে, তাহলে নতুন কিছু সৃষ্টিতে কি শিক্ষা অবশ্যই একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করেন। এবার দেখো সামাজিক বিকাশ, সামাজিক কি, গণতান্ত্রিক সমাজ গঠন, সামাজিক অগ্রগতি, কৃষ্টির উন্নয়ন, কৃষ্টির সংরক্ষণ, কৃষ্টির সঞ্চালন। পয়েন্টগুলো কেন দেওয়া হয়েছে, তাই তোমাদের সহজেই মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। কৃষ্টির সঞ্চালন, তারপর হচ্ছে সামাজিক পরিবেশে পুনর্গঠন। এবার যদি বলো গণতান্ত্রিক সমাজ গঠন কীভাবে হবে, এই যে বর্তমান যুগে, হ্যাঁ, প্রতিটি দেশে কি গণতান্ত্রিক সমাজ গঠন হচ্ছে, তো সেই সমাজ যে গঠন হচ্ছে, তার অস্ত্রকে, তার অস্ত্র হচ্ছে শিক্ষা। শিক্ষার মধ্য দিয়ে কিন্তু এই সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই আদর্শ কিন্তু গড়ে তোলা সম্ভব। তারপরে কি সামাজিক অগ্রগতি, অবশ্যই শিক্ষার মধ্যে যখন ব্যক্তির বিকাশ ঘটছে, তখন কি সেই ব্যক্তি সমাজে বিকাশ ঘটাবে, তাদের সমাজে অগ্রগতি ঘটবে, ঠিক আছে। নেক্সট কি, কৃষ্টির যদি সংরক্ষণ বলি, ঠিক আছে, কৃষ্টি সংরক্ষণ বলতে সামাজিক কৃষ্টি সংরক্ষণ, এগুলো কৃষ্টি শুধু দিয়েছে কি না, সেটা হবে সব সামাজিক কৃষ্টির উন্নয়ন, সামাজিক কৃষ্টি সংরক্ষণ, সামাজিক কৃষ্টির সঞ্চালন। কৃষ্টি কি, কৃষ্টি হচ্ছে সমাজে যে আচার আচরণ, নীতি চলে আসছে, সংস্কৃতি চলে আসছে, সেগুলোর উন্নয়ন ঘটানো, সেগুলোর সংরক্ষণ করা, ঠিক আছে, প্রিজার্ভ করা, সেগুলোর কি, তারপরে কি সঞ্চালন করা, ট্রান্সফার করা, ঠিক আছে। বর্তমান সময় তোমার দেখো সমাজে যে সংস্কৃতি রীতিনীতি চলে আসছে, এবার তোমরা কি করবে, শিক্ষার মধ্যে দিয়ে তোমরা সেটা নিজেরা কি করবে, পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা সঞ্চালন করাবে, তাই তো। তারপরে কি, তারপর হচ্ছে কি সামাজিক পরিবেশের পুনর্গঠন। সামাজিক যে একটা পরিবেশ, ধরো সেই পরিবেশটা যদি ভালোভাবে না হয়, ঠিক আছে, ধরো খারাপ
হচ্ছে পরিবেশ, তো সেই পরিবেশকে শিক্ষার মধ্য দিয়ে কিন্তু ভালোভাবে গড়ে তোলা যায়। কেন? কারণ তোমার ব্যক্তিত্বের তোমার নিজের বিকাশ ঘটেছে, বা তুমি কি করবে, সমাজে সেই পরিবেশটাকে ভালো করার চেষ্টা করবে। সেটা হচ্ছে সামাজিক পরিবেশের পুনর্গঠন। তারপর দেখো জাতীয় বিকাশ। জাতীয় বিকাশ মানে কি? পুরো একটা দেশ যদি বোঝায়, ঠিক আছে, হ্যাঁ, পুরো একটা জাত। ধরো আমরা ভারতীয়, আমরা ভারত একটা কি ন্যাশনাল মানে কি জাতীয়, তো সেই ন্যাশনাল ডেভেলপমেন্টের কথা আমরা বলবো। এবং অন্যান্য দেশ যারা ইউএসএ, আমেরিকা, হ্যাঁ, যারা তোমার হচ্ছে ইউকে, তারা কি ওই দেশগুলোর উন্নতির কথা ভাববে। তাই তারপরে তোমরা হচ্ছে যারা ধরো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওরা অন্যান্য দেশ, এবার ওরা অন্য দেশ ওদের জাতীয় বিকাশ ঘটাবে শিক্ষার মধ্য দিয়ে, ঠিক আছে। এবার আমরা ভারতীয়, তো আমরা আমাদের নিজের দেশটার কথাই আমরা বলছি, ঠিক আছে। তো জাতীয় উন্নয়ন, জাতীয় উন্নয়ন কীভাবে ঘটানো যায়? শিক্ষার সঙ্গে কিন্তু জাতীয় উন্নয়ন গুরুত্বপূর্ণ। যেমন ধরো এই যে আমাদের যে বিজ্ঞানীরা রয়েছে, কি চন্দ্রযান পাঠিয়ে দিল চাঁদে, ঠিক আছে। প্রথমে তার কী হয়েছে? ব্যক্তি নিজের বিকাশ ঘটেছে, তো বিকাশ ঘটানোর পর সে কী করেছে? সমাজের উন্নয়নের জন্য কি জাতীয় বিকাশ কিন্তু সে ঘটিয়েছে। জাতীয় বিকাশ কি? যে আমাদের দেশে কিন্তু একটা কী থাকলো, যে আমাদের দেশ চন্দ্রযান পাঠিয়েছে, তাই তো। আমাদের কি তাহলে কী হলো? মান উন্নয়ন ঘটলো, ঠিক আছে। এই জাতীয় উন্নয়ন কেন কী হলো? যে জাতীয় উন্নয়ন এইভাবেই, ঠিক আছে, দেশের কিছু উন্নতি ঘটলে যদি সেটা তো শিক্ষার মধ্য দিয়ে তো ঘটেছে, তার মধ্যে কিছু শিক্ষা রয়েছে, তো তার জন্য সে তৈরি করতে পেরেছে জিনিসগুলো, তারা বিজ্ঞানীরা তৈরি করতে পেরেছে। এবং এটা কার মধ্য দিয়ে? শিক্ষার মধ্য দিয়ে। যদি সে কিছু না জানতো, না বুঝতো, তার সাথে তৈরি করতে পারতেন না। তারা 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 হ্যাঁ, তারা কি তৈরি করতে পারতেন? পারতেন না। এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই সুনাগরিক তৈরি করা, জাতীয় সংহতি, মানব সম্পদের বিকাশ, আদর্শ নেতা তৈরি, এগুলো কিন্তু কি শিক্ষার কাজ, ঠিক আছে। তো পয়েন্টগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে, যে কোন পয়েন্টগুলো বুঝতে পারোনি, তো অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে, করে দেওয়া হবে নেক্সটে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে পাওয়া যাচ্ছে না, স্টুডেন্টরা বলেছে যে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এডুকেশন অ্যাজ এ প্রসেস, শিক্ষা একটি প্রক্রিয়া। কেন? তো আমি নোট বড় করে দিইনি, জাস্ট বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে। মানে কিছু বলবো, তোমরা বুঝবে, ঠিক আছে। তো শিক্ষাটা কেন একটা প্রক্রিয়া? যেমন যারা শিক্ষা গ্রহণ করেনি, যারা শিক্ষাহীন ব্যক্তি, যে ধারাবাহিক সুপরিকল্পিত কার্যক্রমের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় অতিবাহিত করে, তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শেষ পর্যন্ত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করে কি করছে? শিক্ষিত মানুষে পরিণত হয়, তাই হলো শিক্ষার প্রক্রিয়া। যেমন শিক্ষা প্রক্রিয়া কেন, ঠিক আছে, জাস্ট বুঝবে, আমি কিন্তু কোনো নোট বা কোনো কিছু দিচ্ছি না। শিক্ষা প্রক্রিয়া এই জন্যই, যেমন ধরো তোমরা শিক্ষা গ্রহণ করছো তো, এবার কিভাবে করছো? তোমরা কিছু পুঁথিগত, কিছু ব্যবহারিক জ্ঞান লাভ করছো কি করে? এসে তোমরা কলেজে আসছো, ঠিক আছে, ক্লাসে যাচ্ছ, এবং ক্লাসে আসার পর কী হচ্ছে? শিক্ষার্থী আর শিক্ষকের মধ্যে কি সংযোগ স্থাপন হচ্ছে। স্থাপন হওয়ার পরে কি কিছু শিক্ষক বলছেন, তোমরা কিছু বলছো, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলোই তো প্রক্রিয়া, ঠিক আছে। এগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে কী হচ্ছে? তোমার মধ্যে নতুন একটা জ্ঞান অর্জন হলো, তাই তো। জ্ঞান অর্জন হলো, এইভাবে যখন দীর্ঘ সময় ধরে তুমি অর্জন করছো, তারপরে কি তুমি কিছু একটা ডিগ্রি পেয়ে গেলে, তাহলে সেটা কি? সেটা প্রসেসের মধ্য দিয়ে তো পেলে। তো শিক্ষার একটা প্রক্রিয়া, মানে এই প্রক্রিয়াগুলো ঘটেছে বলে তো তুমি পেলে। তারপরে দেখো শিক্ষা কেন প্রক্রিয়া? কারণ এক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষকের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তাই শিক্ষা কি দ্বিমেরু প্রক্রিয়া। তারপরে এক্ষেত্রে কি শিক্ষক শিক্ষার্থী আর পরিবেশের মধ্যে প্রক্রিয়া হয়, কারণ পরিবেশ বা বিদ্যালয় একটা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে কি বিদ্যালয়, মহাবিদ্যালয়, ঠিক আছে, এগুলো কি একটা প্রতিষ্ঠান, তো সেক্ষেত্রে কি এই তিনজনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তো সেই জন্য কি এডুকেশন অ্যাজ এ প্রসেস, শিক্ষা একটি প্রক্রিয়া। তারপরে দেখো শিক্ষা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তো এটা কি জীবনব্যাপী প্রক্রিয়া, তো এডুকেশন অ্যাজ এ প্রসেস। বুঝতে পেরেছো ব্যাপারগুলো? তারপরে কি শিক্ষাকে একটা দেখো ছোটো থেকে বড় হলে ধাপে ধাপে শিখছো কি না, স্কুলে ভর্তি হয়েছো 5 বছর বা 6 বছরে, তারপরে 7 বছরে কি উঠলে, প্রথমে 1-এ, তারপর 2, তারপর 3, 4, 5 করে, এবার তারপর 10 পরীক্ষা দিয়ে 10, তারপর 12 ধরো, তারপর কলেজ, ঠিক আছে, কলেজ করলে এমএ সব কমপ্লিট, ঠিক আছে। তাহলে কি আস্তে আস্তে ধীরে ধীরে চললো, তো সেটা কি ধারাবাহিক প্রক্রিয়া, তাই সে এডুকেশন অ্যাজ এ প্রসেস। কেন? কারণ সেটা কি ধারাবাহিক ওয়েতে চলে। তো ওগুলো কিন্তু পয়েন্ট করে করা যেতে পারে, ঠিক আছে। তো অবশ্যই শিক্ষা এই জন্য একটি প্রক্রিয়া, কারণ কি এর একটা প্রসেসের মধ্য দিয়ে চলে, তাই তো। ডাইরেক্টলি তো কোনো কিছু হচ্ছে না, একটা নির্দিষ্ট ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু চলছে, তাই এডুকেশন অ্যাজ এ প্রসেস।
জাস্ট বিষয়গুলো একটু বুঝলে কিন্তু সহজ মনে হবে, ঠিক আছে। দেখো, এডুকেশন অ্যাজ এ প্রোডাক্ট মানে পণ্য হিসেবে শিক্ষা কী? শিক্ষাকে একটি পণ্য হিসেবে উল্লেখ করা হয় যদি এটি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের কাছে একটি নির্দিষ্ট সংস্কৃতির ইতিহাস সংগ্রহ করে এবং প্রদান করে। এটি যে কোনো সময় মানুষের মধ্যে নৈতিক নীতির প্রচার করে। এডুকেশনকে প্রোডাক্ট বলা হয় কারণ শিক্ষার মধ্য দিয়ে একটি শিশু একজন আদর্শ সুনাগরিক হিসেবে তৈরি হয়, যা ইফেক্টিভ প্রোডাক্ট হিসেবে গণ্য হয়। ব্যাপারটা বুঝতে পারলে? যেমন ধরো তোমরাই কি তোমরা যখন শিক্ষা গ্রহণ করে হ্যাঁ সমাজের একজন সুনাগরিক হবে, সমাজের একজন মান্যগণ্য মানুষে পরিণত হবে। কেউ ধরো বিজ্ঞানী হয়ে গেলে, কথার কথা, ঠিক আছে। কেউ ধরো ইঞ্জিনিয়ারিং মানে পরে গ্র্যাজুয়েশন করার পর ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেলে ইঞ্জিনিয়ার হয়ে গেলে, ঠিক আছে। কেউ ধরো এটা পড়া কমপ্লিট করে ধরো কোনো একটা টিচার হয়ে গেলে। তোমরা কি সমাজের উপকার করছো, সমাজের কাজে লাগছো, তো তোমরা কি করলে? তোমরা কি করলে? তোমরা ধরো কোনো কি ভালো ব্যক্তিত্ব তোমাদের গড়ে উঠেছে, তোমরা ভালো একটা কাজে তোমরা সংযোগ করেছো, তাহলে তোমরা কি একটা প্রোডাক্ট তো। তাহলে এডুকেশনের প্রোডাক্ট এই জন্য বলা হয়েছে কারণ শিক্ষার মধ্য দিয়ে একটি শিশু কি হয়, আদর্শ নাগরিক হিসেবে গণ্য হয়, ঠিক আছে। তাই কিন্তু এডুকেশন অ্যাজ এ প্রোডাক্ট মানে শিক্ষার দ্বারাই কিন্তু কি সুনাগরিক তোলা যায়, সুব্যক্তিত্বের মানে মানুষ তৈরি করা যায়, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার। তো এই বিষয়গুলোই প্রোডাক্ট, শিক্ষাকে প্রোডাক্ট বলেছে এর জন্যই কারণ একজন শিক্ষার্থীকে কিন্তু শিক্ষার মধ্য দিয়ে কী করা হচ্ছে, প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। প্রোডাক্ট বলতে সেখানে কি একটা সুনাগরিক তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো মনে রাখবে। এডুকেশন অ্যাজ এ ডিসিপ্লিন ইন্টারডিসিপ্লিনারি কোনটা, ঠিক আছে। তো এই বিষয়টা আজকে একটু বলে দিচ্ছি যে কোনো তাত্ত্বিক বলতে কি বিভিন্ন যে তত্ত্ববিদ দার্শনিক, ঠিক আছে, তো কেউই শিক্ষাকে বিদ্যা হিসেবে মানে ডিসিপ্লিন হিসেবে কিন্তু বিবেচনা করেননি এবং তার একটি বিদ্যাবাচক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেন। মানে কোনো একটা সংজ্ঞা দেবে যে এডুকেশন যে ডিসিপ্লিন, তেমনও কিন্তু তারা দেননি। কেন? কারণ শিক্ষা নামক যে বিষয়টি, হ্যাঁ, এটা কি একটি বিদ্যা নেই। কেন? কারণ শুধুমাত্র যে একটি ডিসিপ্লিন কিন্তু এখানে ইনক্লুড নয়। শিক্ষা কি বললাম, সমাজবিদ্যা, সমাজবিদ্যা, মনোবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে, সব কিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুড, ঠিক আছে। তো শিক্ষা দর্শন আর কি, এডুকেশন ফিলোসফি, এগুলো কিন্তু সবই শিক্ষার মধ্যে যুক্ত, মানে বিভিন্ন ডিসিপ্লিনগুলো। তাই শিক্ষা নানা বিদ্যার সমাহারে গড়ে ওঠে একটি আন্তঃবিদ্যামূলক বা ইন্টারডিসিপ্লিনারি চর্চার কিন্তু ক্ষেত্র বলা যায়, ঠিক আছে। তাছাড়া শিক্ষার যে অধিকাংশ সমস্যা রয়েছে সেগুলো সমস্যা ভিন্ন ভিন্ন বিদ্যার দৃষ্টিকোণ থেকে দেখা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে শিক্ষার অন্যতম প্রধান উপাদান হচ্ছে পাঠ্যক্রমের কথা উল্লেখ করা। বলছে 1 নম্বর পাঠ্যক্রমে নির্মাণ ও পরিকল্পনাতে দর্শন, সমাজবিদ্যা, মনোবিদ্যা প্রভৃতি বিষয়গুলিকে সাহায্য নিতে হয়। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ ও ভিত্তি নির্ণয় করার বেলায় নানা মতবাদ, শ্রেণীকক্ষের পাঠন সম্পর্কেও কিন্তু অনেক বিতর্ক, মডেল ইত্যাদি কিন্তু রয়েছে। পাঠ নামের ভালো মন্দ কার্যকারিতা, ঠিক আছে, বিচারের যে প্রক্রিয়া তার নাম কি মূল্যায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিতর্ক রয়েছে। এ সমস্ত বিতর্ক, অস্পষ্টতা আর পদ্ধতিগত বৈচিত্র্যের উৎস হিসেবে শিক্ষা কি আন্তর্বিদ্যা সুলভ এবং অমৌলকরণ যোগ্যতা। সুতরাং শিক্ষা একটি আন্তর্বিদ্যামূলক চর্চার ক্ষেত্র। তো এই আর অনেক কিছু লেখা নেই, যেটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। মনোযোগ সহকারে শুনবে। যদি বলে আমরা তাহলে কান দিয়ে কী করবো, অবশ্যই মনোযোগ সহকারে কান দিয়ে শুনবে, ঠিক আছে। জাস্ট জোকিং। তো শিক্ষাকে কিন্তু আমরা অ্যাজ এ ডিসিপ্লিনারি বলতে পারি, ইন্টারডিসিপ্লিনারি কি আন্তঃবিদ্যামূলক। কেন? যে এই এডুকেশন কিন্তু নিজে একটা এককভাবে কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। কারণ এখানে সব কিছু কিন্তু ইনক্লুড আছে। এডুকেশনাল ফিলোসফি রয়েছে, সাইকোলজি রয়েছে, এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সোশ্যোলজি রয়েছে, এডুকেশনাল রিসার্চ রয়েছে, এডুকেশনাল টেকনোলজি, ঠিক আছে, আরও অনেক বিষয় কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। তাই সমস্ত বিদ্যার চর্চা যেহেতু মানে এর মধ্যে রয়েছে, ঠিক আছে, সমস্ত বিদ্যাগুলো এখানে যুক্ত হয়েছে, তাই এডুকেশন অ্যাজ এ ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ স্টাডি। ক্লিয়ার হয়েছে কি? কারণ এডুকেশন এই যে ডিসিপ্লিনটা, এটা কি মানে পুরো অন্যান্য যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলোর ইন্টারলিঙ্ক করে সবগুলো এখানে যুক্ত হয়েছে, সেগুলোর অ্যাপ্লাইড দিকগুলো কিন্তু এডুকেশন রয়েছে, ঠিক আছে। এডুকেশনাল সোশ্যোলজি, সাইকোলজি, তোমাদের হচ্ছে কি ফিলোসফি, এডুকেশনাল রিসার্চ রয়েছে, কি বললাম, টেকনোলজি রয়েছে, হিস্ট্রির বিভিন্ন বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। এগুলো সব কিন্তু এডুকেশনের মধ্যে মানে এই সাবজেক্টের মধ্যে ইনক্লুড হয়েছে। তারপর স্ট্যাটিস্টিক্স রয়েছে, রাশিবিজ্ঞান, এগুলো কিন্তু সব
এডুকেশনের মধ্যে রয়েছে। তো এডুকেশন অ্যাজ এ ইন্টারডিসিপ্লিনারি, মনে রাখবে বিষয়টা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আজকে ফার্স্ট মডিউলে পুরো মডিউলটা কমপ্লিট করে দেওয়া হলো, এবং তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।